This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ছুটি নিয়ে বিবাদ আর সেই বিবাদে সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলা। নিউ টাউনে হাড় হিম করা ঘটনা। রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরলেন সেই হামলাকারী। কারিগরি ভবনের কর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ। ছুটি নিয়ে বিবাদের জেরে হামলা বলে অনুমান পুলিশের। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের টিভি9 বাংলায়। দেখুন এক্সক্লুসিভলি রক্তমাখা ছুরি নিয়ে সেই ব্যক্তি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, ছুরি হাতে শাসানি দিচ্ছেন ওই ব্যক্তি এবং ছুটি নিয়ে একটা ঘটনা ঘটেছে, একটা বিবাদ হয়েছে, তার জন্য ছুরি নিয়ে হামলা করে দিলেন তিনি। একদমই দেখো, যিনি হামলাকারী অর্থাৎ ছুরি নিয়ে তিনি প্রকাশ্য দিবালোকে নিউ টাউনের রাস্তার ওপর রক্ত মাখা ছুরি নিয়ে দাপাদাপি করলেন। শুধু তাই নয়, তার সহকর্মী তিনজনকে তিনি ছুটি নিয়ে বিবাদের জেরে তার 3 সহকর্মীকে ছুরি দিয়ে আঘাত করেছে। আশঙ্কাজনক অবস্থায় তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, নিউ টাউনে কারিগরি ভবনের সামনে এই কর্মী অর্থাৎ কারিগরি ভবনেরই কর্মী তিনি ছুটি নিয়ে বিবাদের জেরে 3 নিরাপত্তা রক্ষীকে ছুরি দিয়ে আঘাত করেছে এবং সেই ছুরি রক্তমাখা অবস্থায় সেই ছুরি নিয়ে কিন্তু প্রকাশ্য নিউ টাউনের রাস্তায় অর্থাৎ কারিগরি ভবনের ভেতর থেকে তিনি নিউ টাউনের রাস্তায় এসেছেন। পুলিশ তাকে বাধা দিতে যাচ্ছে, কিন্তু পুলিশের দিকে উদ্যত হচ্ছে মারতে এবং এর একাধিক দাপাদাপি অর্থাৎ রক্তমাখা ছুরি নিয়ে যেভাবে দাপাদাপি করলো প্রকাশ্যে। রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো প্লিজ, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই মুহূর্তে ছবিটা টিভি9 বাংলা এক্সক্লুসিভলি দেখুন কি বলছেন তিনি। ছুরিটা ফেলেন না, ছুরিটা ফেলেন না, আরে ছুরিটা ফেলেন না দাদা, সাইডে 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 আসুন দাদা। ছুরিটা ফেলেন না, ছুরিটা ফেলেন না, আরে ছুরিটা ফেলেন না দাদা, সাইডে 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 আসুন দাদা। দেখাচ্ছি আপনাদের সেই ছবি যেখানে আপনারা দেখছেন যে সেই ব্যক্তি হেঁটে যাচ্ছেন হাতে ছুরি নিয়ে। মনোবিদ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি, মনোরোগ বিশেষজ্ঞ। রঞ্জন বাবু, আমি তনিষ্ঠা কথা বলছি এবং যে খবর এই মুহূর্তে ভীষণ চাঞ্চল্য ফেলে দিয়েছে তা হচ্ছে ছুটি নিয়ে বিবাদ আর তাতে সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলা করে দিলেন এক ব্যক্তি। গতকালই আমরা দেখেছি যে এলন মাস্ক বলেছিলেন যে আমাদের সপ্তাহে নাকি 120 ঘন্টা ডিউটি করতে হবে এবং তার সাথে ক্রমবর্ধমান যে চাপ কাজের জায়গায় বাড়ছে তাতে ছুটি একটা আবশ্যিকভাবে প্রয়োজন এবং ছুটি তো মানুষ ইচ্ছে করে নেয় না, কিন্তু ছুটির যে বিধিনিষেধ, ছুটি নিতে গেলে তাকে কম্পেনসেট করতে হয়, তার রিলিভার পাওয়া যায় না এবং তাৎক্ষণিকভাবে একটা মানুষ যখন মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে ছুটি নেবে, তাকে যখন থেকে বঞ্চিত করা হয় তখন তার তীব্র আক্রোশ গিয়ে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর বা যে তাকে রিলিভার হবে তার উপর। তাই সহকর্মীদের মধ্যে বাদানুবাদ হয়ে তাৎক্ষণিক আবেগে দিকবিদিক জ্ঞান শূন্য, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে একটা ইম্পালস কাজ করে। সেই ইম্পালসের বশবর্তী হয়ে মানুষ তখন তার সামনে যে যাকে পাচ্ছেন, যে বাধা দান করছেন, তাকে চিরতরে সরিয়ে দিতে বা আঘাত করতেও পিছু পাওয়ান না। এখানে এই মনোবৃত্তির প্রতিফলন ঘটেছে। কিন্তু রঞ্জন বাবু, এটা তো ভীষণভাবে হাড়হিম করা একটা ঘটনা ঘটে গিয়েছে। এটা তো প্রচন্ড চাঞ্চল্যকর ঘটনা যে এই ছুটি নিয়ে বিবাদ এমন একটা জায়গায় চলে গেল, মানসিকভাবে প্রেশার একজনের উপর এমন জায়গায় পৌঁছচ্ছে যেতে সে হামলা করে দিচ্ছে এবং সেটা করার আগে সে দুবারও ভাবছে না। একদমই তাই, কারণ এইখানে কারিগরি ভবনে যে ঘটনাটি ঘটেছে তার থেকে বোঝা যাচ্ছে যে মানুষের এখন ধৈর্য কমে যাচ্ছে এবং তার সাথে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া জানাতে গিয়ে তখন কিন্তু তারা চিরতরে সামনে যে মানুষটা রয়েছে বাধাদান করছে তাকেও কিন্তু আক্রমণ করতে পিছপা হচ্ছেন। আমাদের ধৈর্যহীনতা, সহন শক্তি কমে যাচ্ছে এবং একটা ছুটি একটা বহু কাঙ্ক্ষিত। আজকে যদি ধরো 10টা করে সিএল পাওয়া যায় এবং এটা সরকারি ক্ষেত্রে এবং কর্পোরেট বা প্রাইভেটে ছুটি প্রায় নেই। আমরা লেবার লতে জানি যে দৈনিক 9 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করার কোনো অধিকার নেই। আমাদের ফ্যাক্টরি অ্যাক্ট থেকে ইএসআই অ্যাক্ট প্রত্যেকটা অ্যাক্টে বলছে, কিন্তু যেভাবে আমাদের দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পাচ্ছে আইটি সেক্টরের কাজের ক্ষেত্রে বা কারিগরি ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে, ওয়ার্ক ফ্রম হোম, সামগ্রিকভাবে মানুষ তো তার স্বাভাবিক জীবনে নেই।
তার কিন্তু আহার বিহার নিদ্রা সবকিছু বঞ্চিত করে তাকে খালি কর্মক্ষেত্রে অতিবাহিত করতে হচ্ছে। বোঝা যাচ্ছে আপনার কথা। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। যে ছবি আপনারা দেখছেন সেই ছবি ইতিমধ্যে চাঞ্চল্য ফেলে দিয়েছে, কারণ এক ব্যক্তি সে ছুটি নিয়ে বিবাদ, ছুটি পাননি বা এই ধরনের কিছু একটা ঘটনা ঘটায় সে ছুরি নিয়ে হামলা চালিয়ে দিয়েছে। এই মুহূর্তে মালদার দিকে আমাদের আরো একবার নজর রাখতেই হচ্ছে, কারণ মালদায় ফের বোমাবিদ্ধ শৈশব। বোমা ফেটে গুরুতর আহত 2 নাবালক এই মুহূর্তের বড় খবর। কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, মালদায় ফের বোমাবিদ্ধ শৈশব, কেন এই বোমা এলো কোথা থেকে? এখন তো কোনো ভোটও নেই। দেখো, এই বোমাগুলো মজুত করে রাখা হয়েছিল এমনটাই মনে করা হচ্ছে, এবং সবচেয়ে যেটা বড় বিষয় যে এর আগেও কিন্তু একই ধরনের ঘটনা কালিয়াচকেও হয়েছে, এবং কালিয়াচক শুধু নয় মানিকচকেও এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এরপরে যেটা দেখা যাচ্ছে এই রতুয়াতেও সেই একই রকমের ঘটনা ঘটলো। সব মানে বারে বারে এই ধরনের বিষয়গুলো, গুলি রাখা, গুলি চালানো, অবৈধ আর্মস রাখা, মানে বোমা মজুত করা, এই সমস্ত বিষয়গুলো মানে ক্রমশই মানে লাগাম ছাড়া অবস্থায় চলে যাচ্ছে। পুরো দেখা যাচ্ছে যে বারবার এই ধরনের কোনো নিরীহ কোনো কৃষক, গতকালকে একটা কৃষককেও কুপিয়ে খুন করা হয়েছে জমি দখলের ক্ষেত্রে। এই ধরনের ঘটনা মালদায়, তুমি যে কথা বলছিলে, কৃষকের কথা বলছিলে, এই ধরনের অসামাজিক কাজকর্ম বেশি মালদায় শোনা যাচ্ছে আজকাল, সেই ধরনের খবর সামনে আসছে। এটা কেন হচ্ছে? আইন শৃঙ্খলা বলে তো কিছু রয়েছে নাকি নেই? হ্যাঁ দেখো, এমনটা নয় যে পুলিশ কোনো অভিযান চালাচ্ছে না বা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, হয়তো ধরা পড়ছে, কিন্তু মুশকিল হচ্ছে যে পুরো মানে সিস্টেমটাই বলো বা দেখা যাচ্ছে যেখানে প্রভাবশালী নেতাদের মদত বলো বলে সমস্ত কিছু ক্ষেত্রে সেটা মানে আইন শৃঙ্খলার বাইরে ক্রমশই চলে যাচ্ছে। এখন বেশ নজর রাখো সুব্রতোষ, গোটা ঘটনার দিকে অনেক ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সজলবাবু, মালদায় ফের বোমাবিদ্ধ শৈশব, বোমা ফেটে গুরুতর আহত 2 নাবালক। রতুয়ায় ভুট্টা খেতে পড়ে থাকা বিস্ফোরণ সেই বোমা এবং রক্তাক্ত 2 নাবালককে ভর্তিও করা হয়েছে হাসপাতালে। আমার প্রশ্ন হচ্ছে, এখন তো সামনে কোনো নির্বাচনও নেই, তাও মালদাতে এই ধরনের ঘটনা ঘটছে। বাবা, নির্বাচন নেই তো কি হয়েছে? মালদায় তো 15 দিনে, বছরের শুরুর প্রথম 15 দিনে 3 জন গুলিবিদ্ধ হয়েছে তৃণমূল নেতা, তৃণমূলের হাতে। তো তাদের প্রতিশোধ বা যারা আক্রান্ত হচ্ছে তারা নিজেরা বাঁচার স্বার্থে, তো ওটা তো এমনি দাঙ্গাদিন্য করে ফেলেছে তৃণমূল অলরেডি। এই যে শৈশব আক্রান্ত, শৈশব রক্তাক্ত, আর কত হবে বলুন তো? আর কত 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 আর কত হলে মুখ্যমন্ত্রীর এই রক্ত পিপাসা থামবে একটু বলতে পারেন? আপনি ভাবুন, এই বাচ্চাটার হয়তো হাত চলে গেল, এই একটা বাচ্চার যদি চোখ চলে গেল, একটা বাচ্চার পা চলে গেল, যদি এরকম হয়, ভগবান না করুন যেন এরকম না হয়, আপনি ভাবেন যে এটা বেঁচে থাকার থেকেও কত বড় ভয়ঙ্কর অবস্থা হবে সেই বাচ্চাটা সারাটা বাকি জীবনটা। হ্যাঁ, আমি ভাবি যে ঠিক আছে, যারা এই সমাজ বিরোধী মরে, ওই বাবলা সরকার জমি হাঙর মরে, ঠিক আছে, কিন্তু যারা নিষ্পাপ, যারা এই বোমা বানায়, তারা অন্তত বোমাটা এমন জায়গায় রাখো মরলে যাতে তারা মরে। এই সাধারণ মানুষ, কাগজ কুড়োনেওয়ালা গরিব মানুষ, ঝাড়ুদার, এই শ্রেণীর মানুষ কেন মরে বারবার? অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। পরে খবরে আসি। এসএলএসটি চাকরিজীবীদের মিছিলে তুলকালাম পরিস্থিতি। ছবি দেখাবো আপনাদের। যোগ্য অযোগ্য আলাদা করার দাবিতে বিক্ষোভ। কালীঘাট অভিযানের আগেই বাধা পুলিশের। পুলিশ মিছিল আটকাতেই ধুন্ধুমার। ময়দান মেট্রোর কাছে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় অনেককে। লাঠি উঁচিয়ে চিৎকার করে তাড়া করে এবং তাদেরকে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের। চলে ব্যাপক ধরপাকড়। 3 আইপিএস অফিসারের নেতৃত্বে এখনো পর্যন্ত 400 জনকে আটক করা হয়েছে। সবাইকে তুলে ভাঙড়ে গেছে পুলিশ। ছবি ধরা পড়ছে তাতেই যে 2016 সালের যে চাকরি প্রার্থীরা ছিলেন তাদের আজকে একটা হাজরায় কর্মসূচি ছিল, কিন্তু সেই কর্মসূচি পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়নি। ফলে তারা মেট্রোর ময়দান মেট্রো থেকে নামতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে, অন্তত তেমনটাই তারা দাবি করছেন। আমাদের আন্দোলন, অন্যের দুর্নীতির দায় আমাদের কেন হবে? আমরা কেন? আমরা
আমাদের বিরুদ্ধে কোনো রকম দাবি করছি, মুখ্যমন্ত্রীকে আমাদের সঙ্গে দেখা করতেই হবে। সমস্ত চাকরি প্রার্থীরা, যোগ্য শিক্ষক, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে চূড়ান্ত একটা ধস্তাধস্তির ছবি কিন্তু ধরা পড়ছে। পুলিশের সঙ্গে যে সমস্ত বিক্ষোভকারীরা ছিলেন, চাকরি প্রার্থীরা ছিলেন এবং পুলিশের তরফ থেকে বাস নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে সেই ধস্তাধস্তির ছবি কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। আমরা অন্যের সরকার দুর্নীতি করবে, তার দায়ে আমাদের কেন প্যানেল ক্যান্সেল হবে? কি হয়েছিল পুলিশের? আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ সাক্ষাৎ চাই। 27 তারিখ থেকে লাগাতার এই অবস্থান চালাচ্ছি। রাজ্য সরকারের স্ট্যান্ড এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি। পুলিশ ধরে গাড়িতে তুললো, এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে কি আপনি কি সমর্থন করেন বিষয়টা? টোটাল প্যানেলে সবাই কি দুর্নীতিভুক্ত? 27শে ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান করছি, ধর্মতলা, কলকাতার প্রাণকেন্দ্র। তাহলে এই বিষয়ে দিদির কি হস্তক্ষেপ করা উচিত নয়? আপনারাই বলুন। এই মুহূর্তে কলকাতা পুলিশের একটা বড় বাহিনী এখানে জমায়েত রয়েছে এবং ডিসি সাউথ তিনি স্বয়ং এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন।